এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এখন থেকেই ডাকবো নাকি ভাবি? ঝুমুরের লজ্জা বাড়ল, আকাঙ্ক্ষা আকাশ ছুলো, চোখ মুখ বুজে রাখলো শক্ত করে, জবাব দিতে পারল না ও। তখনই নিচ থেকে ভেসে এলো কান্নার শব্দ। খালা কাঁদছেন, তার মানে ঝুমুর তৃষ্ণার্ত পথিকের মতো আকুল দৃষ্টিতে তাকালো নিচে। সবার সামনে সদর দরজার কাছে দাঁড়ানো লম্বা চওড়া সুদর্শন পুরুষটিকে পলকহীন চোখে দেখল। চোখজোড়া ভিজে এলো তৎক্ষণাৎ, গালধরা ভেসে গেল জলে। ইতিমধ্যে বাড়ির সবগুলো মেয়ে দৌড়ে নামছে নিচের উদ্দেশ্যে। ওদের চেঁচামেচিতে প্রাণ ফিরে পেল যেন বাড়িটা, অথচ ঝুমুরের পা জোড়া নড়ল না, চোখের পলক পড়ল না। হঠাৎ শান্ত মাথা তুলে তাকাতেই ও সরে গেল, কান্না করতে করতে নিঃশব্দে হাসল। অনেকটা সময় পরে যখন মাথাটা অল্প বাড়িয়ে শুধু কাজল রাঙা চোখ বের করে তাকালো, অমনি একজোড়া দৃঢ় রাগ ঢাক ব্যতীত গভীর চোখের দৃষ্টিতে দৃষ্টি মিলে গেল। শ্বাস গলায় আটকে গেল ঝুমুরের। মুহূর্তেই চোখ জোড়া বুঝে ফেলল, মাথাটা দ্রুত গতিতে সরিয়ে এনে মেশালো পিলারের সাথে। আয়েশা বেগম কেঁদে কেটে অস্থির হয়ে আছেন, ছেলেকে 2 হাতে জড়িয়ে রেখেছেন শক্ত করে। শান্ত চটপট মায়ের কপালে ঠোঁট ছুঁয়েছে, মাথা বুলিয়ে বেশ অনেক কিছু বলে শান্ত করতে চাচ্ছে। ওর চোখ মুখ জুড়ে প্রশান্তি। জব্বার সাহেব আস্তে করে বললেন এই যাত্রায়, আহ, হইল তো, এবার থামো, গোলাডারে ঢুকবার দেও। ব্যস্তভাবে আঁচলে চোখ মুখ মুছে হাসেন আয়েশা বেগম। ছেলেকে নিয়ে কদম বাড়াতে বাড়াতে চারিপাশে চেয়ে বলেন, ঝুমুর কই? শক্তি হেসে দোতলায় ইশারা করে বলে। লুকিয়ে আছে ওই যে। হেসে অসহায়ভাবে মাথা নাড়ান ভদ্রমহিলা, আওরান। মায়াটা এত লাজুক। শান্ত আর তাকালো না, সোজা ঢুকলো ভেতরে। ব্যস্ত কদমে এসে দাঁড়ালো বসবার ঘরে। কাঠের সোফায় বসে আছেন জাহানারা বেগম। বাসটা এখন আর ধরা বাঁধা নেই, তবে সম্ভবত 70 ছুঁয়েছে। কোমর বেঁকে গেছে, দাঁড়াতে বেশ হিমশিম খেতে হয়, তবে একটা লাঠির সাহায্যে এখনো বেশ নিজে নিজেই চলতে পারেন। এতদিন পর নাতিকে দেখতেই তার চোখ জোড়া সামান্য ভরে আসে। হাত দুটো মিলতেই শান্ত পাশে বসে জোরে ধরল দাদিকে। ইতিমধ্যে বসবার ঘর জুড়ে এই বাড়ির প্রত্যেকটি সদস্য উপস্থিত, এমনকি শান্তর ফুপু, ফুপা সহ ফুপাতো ভাই বোনেরাও। সামনেই নাসির শিকদার বসেছেন, পাশে জব্বার সাহেব, লুৎফর সাহেব আর রিদওয়ান সাহেব। আয়েশা বেগম টি টেবিলের উপরে রাখেন ট্রেটা। শান্ত শরবতের গ্লাসটা তুলে নিল, এক টানে শেষ করে অবশেষে তাকালো বাবা চাচাদের দিকে। নাসির সাহেব ফিসফিস করে বলেন, 3 তলা পুরোটা ফাঁকা করাইছি, পরিষ্কার করাইছি, সব নতুন। হ্যাঁ রে বাপজান, তোর বয়সের সাথে আর কে আইতেছে বাচ্চাটা? শান্ত ভীষণ গম্ভীর মুখে বলে। বস, ম্যাম আর প্রিন্সেস আসছেন। আর বডি। জব্বার সাহেব আশ্চর্য হয়ে গেলেন। ম্যাডাম, শান্ত আস্তে করে বলে। বস বিয়ে করেছেন। নাসির সাহেব মাথা তোলালেন, চেয়ে থাকলেন। শান্ত বলে গেল, এখানে সবাই উপস্থিত আছে। আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, নিজেদের সীমার মধ্যে থাকার চেষ্টা করা হয় যেন। 3 তলায় যাওয়া নিষিদ্ধ ততদিন যতদিন আমার বস এই বাড়িতে আছেন। নাসির সাহেব দ্রুত মাথা দুলালেন। ব্যাপারটা কতটুকু গুরুত্বপূর্ণ তিনি বুঝতে পারছেন না, কখনো দেখেননি এই আদিল মির্জাকে, তবে যতটুকু শুনেছেন জেনেছেন তাতেই ধারণা আছে ভালো। শান্ত ঘড়ির দিকে তাকালো, তখনই কানে ভাসলো একগুচ্ছ গাড়ির তীব্র শব্দ। এত দ্রুত পৌঁছে গেল, পুনরায় উঠোনে হাঁটাচলা করা কবুতরদের আতঙ্কে উড়োর শব্দ ভেদ করে শোনা গেল গাড়ির কর্কশ শব্দ। গাড়িগুলো সারিবদ্ধভাবে থেমেছে শিকদার বাড়ির ভেতরে। বেশ দাম্ভিকতার সাথেই ইতিমধ্যে কালো পোশাকের বডিগার্ডস দিয়ে ভরে আছে পুরো জায়গাটা। দরজায় পাহারাদার হয়ে দাঁড়িয়েছে ধ্রুব ক্লান্ত। অ্যালান সতর্ক চোখে চারপাশটা দেখে নিচ্ছে। স্বপন ইতিমধ্যেই হাঁটছে জায়গা জুড়ে। এমন দৃশ্যে হতবাক শিকদার বাড়ির সকলে। এতক্ষণ যাবৎ আগ্রহী সবাই সিটে গিয়েছে, কারোর আর শব্দ নেই, কোনো অস্তিত্বই নেই যেন।
শান্ত দ্রুত এসে দাঁড়িয়েছে একদম মধ্যের বড় কালো গাড়িটার সামনে, খুলে ধরলো দরজাটা। আদিল বেরিয়ে এলো সাথে সাথে। ধূসর চোখের কঠিন দৃষ্টি ঘুরল চারপাশটা জুড়ে। দৃষ্টি ঘুরে যখন শান্তর উপর পড়লো, শান্ত ডাকলো আস্তে করে। বস। আদিল মাথা তুলিয়ে ফিরে তাকালো গাড়ির ভেতরে। শান্ত তখনও দরজা মেলে ধরে রেখেছে। রিদি চঞ্চল কদমে বেরিয়ে বড় বড় চোখে চারপাশটা দেখছে। ভীষণ সুন্দর সিল্কের ফ্রক পরে আছে, পায়ে শুভ্র রঙা স্লিপার বুটস, চুলটা চমৎকার এক হেয়ার স্টাইলে বাঁধা, পুতুলের মতো লাগছে দেখতে। শান্তকে দেখে বাচ্চাটা বলে, বডিগার্ড আঙ্কেল, মম বলেছে আমরা তোমার বিয়ে খেতে এসেছি। তুমি কি বিয়ে করছো? শান্তর মুখে হাসি ধরে না। ও সাহস করে দু হাত বাড়াতেই হৃদি কোলে উঠে গেল, গলা জড়িয়ে ধরল দু হাতে। জবাবের আশায় চেয়ে থাকলো। শান্ত হেসে বলল, হ্যাঁ। হৃদির কৌতূহল থামলো না। কাকে বিয়ে করছো তুমি? হয় ঋষি? প্রিন্সেস কি দেখা করতে চাচ্ছে? আই ওয়ান্না সি হার। শান্ত জবাব দিতে দিতে আর চোখে দেখলো বসের শক্ত মুখ। বেশ নারাজ লাগছে তাকে। গাড়ির ভেতরে থাকা নারী তখনও বের হয়নি। আবারও চোপাটা চালিয়েছে নাকি ম্যাডাম? শান্ত দ্রুত হৃদিকে নিয়ে সরে গেল। অদূরের দুয়ারে এতগুলো মানুষ দেখে হৃদি আগ্রহ হয়ে প্রশ্ন করেই গেল, ওরা কারা বডিগার্ড আঙ্কেল? শান্ত তাকালো। সবাই ফেলফেল দৃষ্টিতে এদিকে চেয়ে আছে। হাসলো, হৃদের নাক ছুঁয়ে বলল, দে আর মাই ফ্যামিলি। রোজা অপর পাশ দিয়ে বেরোতে চেয়ে অনুভব করলো বাইরে থেকে দরজার ওপাশটা আটকে রাখা। আদিল যেখানে দাঁড়িয়ে আছে ওখানটা দিয়ে বেরোতে হবে, অথচ লোকটা সরছে না, দাঁড়িয়ে আছে কেমন। ওভাবে দরজা আটকে দাঁড়িয়ে থাকলে ও কিভাবে বেরোবে? তখনই আদিলের থমথমে কণ্ঠের আদেশ পড়ে, বেরোনো হচ্ছে না কেন? রোজা অবশেষে কাছে এলো ওপাশের দিকে। আওরাই সরুন। আদিল নামে মাত্র সরে। রোজা আর তর্কে যায় না। ও লক্ষ্য করেছে আজ লোকটার অদ্ভুত কীর্তিকলাপ। ঠিক কেন এমন করছে এখনো ধরতে পারেনি। একটা আন্দাজ অবশ্য করতে পারছে। রোজা বেরিয়ে আসতে বেশ সাবলীলভাবে ওর কোমরটা এক হাতে জড়িয়ে ধরলো আদিল। শাড়ি পরায় উন্মুক্ত কোমর ধরতে বরং সুবিধাই হলো, অথচ ছুঁয়েই আদিলের চোয়াল শক্ত হলো। রোজার কোমর ছোঁয়া হাতটা কেমন থমকে গেল। রোজা হতবিহ্বল, চোখ মুখ সাবলীল রেখেই আশেপাশে চেয়ে আঁচলের নিচে দিয়ে কোমর ছোঁয়া পুরুষালী হাতটা আলতোভাবে সরাতে চাইল। আদিল তখনও হতবিহ্বল, কণ্ঠ নামিয়ে জিজ্ঞেস করে, কোমরে এটা কি? রোজা শক্ত করে চোখ বুজে নেয়। নিজেকেও মনে মনে 101টা গালি দেয়। কি দরকার ছিল শাড়ি পরার, এত সুন্দর করে তৈরি হওয়ার? আর কেনই বা বেলি চেন পরতে গেল? ওর উপর তো এমনিতে শকুনের নজর আছেই। জবাব না দিয়ে রোজা সরতে চাইল। আদিল তখন কোমরটা ছুঁয়ে বোঝার চেষ্টা করছে। অমন রুক্ষ হাতের স্পর্শ থামাতে শক্ত করে ধরে হাতটা। আদিল সোজা রোজার সামনে এসে দাঁড়ালো, আড়াল করলো ওকে। পেছনে এক গাদা গাড়ি, সামনে আদিল। পুরোপুরিভাবে আড়াল করা রোজার কোমরের শাড়িটুকু মুহূর্তে সরালো। উন্মুক্ত কোমরে পার্লের চিকন চেন। রোজা চোখ বুজে মাথাটা ঘুরে রেখেছে। ওর ঘাড় আর লাল হয়ে এসেছে। দু হাতে কোমর ঢাকতে চেয়ে দাঁতে দাঁত পিষে যা বলে তা শোনার মতো অবস্থায় আদিল নেই। তখনও তাজ্জব চোখে দেখছে পৃথিবীর অন্যতম সুন্দর দৃশ্য। গলা শুকিয়ে মরুভূমির মতো খা খা করছে কেমন। রোজা মৃত্যু ধাক্কা দিতে বোধ ফিরল যেন। রোজা দাঁতে দাঁত পিষে বলল, আপনি আমার সাথে এমন করতে পারেন না। আদিলের চোখ জুড়ে মুগ্ধতা, যা এমন রুক্ষ ব্যবহারে কথাতেও কাটে না, বরঞ্চ বাড়ে হিমালয় ছই। আমি আরো অনেক কিছুই করতে পারি রোজা, আর করব। রাগে রোজার ঠোঁট কাঁপে। দু হাতে চড়া বুক সরাতে চেয়ে বলে, আমি ফিরে যাব, সরুন। কোথায়? রোজা চোখ রাঙালো। অবশ্যই আমার বাড়িতে। আঙুলে আংটির শোভা পাওয়া হাতটা নিজের হাতের মুঠোয় নেয় আদিল। পুরো ঠোঁট ছোঁয়ায় আংটি পরিহিত আঙুলের ভাঁজে ভাঁজে। সারাদিনে যতবার সম্ভব হবে নিজের বাম হাতে আমার পরানো আংটিটা দেখবেন। ওতে স্পষ্ট করে আপনার পরিচয় লেখা আছে, মিসেস মির্জা। উত্তর পাবেন, কোথায় আপনার বাড়ি?
রোজা মুখ ঘুরে ফেলল। আদিল এ যাত্রায় নিচে সরল, তবে ছাড়ল না, ডান হাতটা ধরে রাখলো, কদম বাড়ালো সামনে। রোজা এত মানুষের সামনে আর ঝামেলা করতে চায় না, লজ্জায় তো ওকে পড়তে হয়। হাঁটার তালে দুলল ওর শাড়ির কুচিগুলো। মসলিন কাপড়ের নেভি ব্লু রঙের শাড়িটা গায়ে অতপ্রতভাবে জড়িয়ে আছে। বসবার ঘর জুড়ে এত মানুষ যে শান্ত লজ্জায় পড়ে গেল। আর চোখে তাকালো বসের মুখের দিকে। আদিল নির্বিকার বেশ সোজা এসে ঢুকেছে ভেতরে। সাবলীল ভাবে চারপাশটা লক্ষ্য করে তাকালো সামনে দাঁড়ানো জব্বার শেখদারের দিকে। ভদ্রলোক তখনই সোজা হয়ে বললেন, আসসালামু আলাইকুম বস। আদিল সালামের জবাব দিয়ে চুপ করে গেল। নাসির শেখদার দ্রুত বললেন, বসেন। বসেন না। আদিল কথা শুনলো আর রোজাকে টেনে নিয়ে গিয়ে বসলো। রোজা বসে তাকাতেই দেখলো মুগ্ধ দৃষ্টিগুলো। স্ত্রীলোকেরা সব তার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। নিজেদের মধ্যে বেশ ফুসুর ফাসুর করা হচ্ছে। রিদি তখনই শান্তর কোল থেকে নেমে এসে রোজার পাশ ঘেঁষে বসলো। ঠোঁট ফুলিয়ে আওড়ালো, মম, আমার ঘুম পাচ্ছে। রোজা দু হাতে মুখটা আদর করে দিয়ে চাপা গলায় বলে, এই তো একটু পরেই ঘুমাবে। আদিলের আর ধৈর্য নেই বসে থাকবার। সে উঠবে, ও সময় লাঠির শব্দ শোনা গেল। লাঠির সাহায্যে এগিয়ে আসছেন জাহানারা বেগম। শান্ত শ্বাস গলায় আটকে গেল অমনি। কিছু বলবে পড়বে, জাহানারা বেগম কাইকুই করতে করতে এসে তাকালেন আদিলের দিকে। বললেন, ও মা, এদেহে ছোকরা, তোরা যেভাবে কইলি আমি ভাবলাম বয়স্ক লোক। শান্ত দ্রুত এগিয়ে এসে ধরতে চাইল দাদির হাত, অথচ ওর আগে জাহানারা বেগম বৃদ্ধা হাতে ভীষণ মায়া নিয়ে আদিলের মাথা বুলিয়ে গালটা টেনে ধরলেন। কি গো নাতি, ভালো আছো নি? থমথমে এক নীরবতা নামলো বসবার ঘর জুড়ে। চেহারার রং পাল্টালো উপস্থিত সবার। নাসির শেখদার তো দাঁড়িয়ে গিয়েছেন। অ্যালেনের মুখটা হা হয়ে আছে। শান্তর থতমত মুখখানার কপালে ঘাম জমলো। অমন ভয়ঙ্কর নীরবতা ভাঙলো রোজার ফেক করে হেসে ওঠার মৃদু শব্দে। আমাকে সবটা খুলে বল প্লিজ। আমি বলেছি তো আমি আর ও মুখ হব না, কিন্তু জেনে শুনে কিভাবে রোজাকে সতর্ক না করি? অমন একটা ডেঞ্জারাস লোকের কাছে কিভাবে ছেড়ে দিই? এমন ভয়ঙ্কর প্ল্যানিং লোকটা কেন করলো? কি উদ্দেশ্য তা তো জানা দরকার, রোজাকে জানানো প্রয়োজন। রিধিমা শান্ত চোখে শুধু দেখলো কিছু মুহূর্ত, এক পর্যায়ে আস্তে করে বলে, তুমি সরে আসবে না, তাই তো? জেহাদ নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে নিজের শক্ত চোয়ালটা স্বাভাবিক রাখার। এই জন্যই নিজের সাথে বেশ সংযম করতে হচ্ছে। খুব ধীরে সুস্থে গিয়ে বসে রিধিমার পাশে। মেয়েটা কিছুদিন ধরে দুর্বল, খুব নাজুক সময় চলছে যে, মাসখানেকের মাথাতেই ডেলিভারির সময়। আজকাল অল্পতেই হাঁপিয়ে ওঠে। আপাতত সোফায় পিঠ এলিয়ে বসে আছে। কিছুক্ষণ আগে কাজল বেগম মাটির চুলোয় এক কাপ চা করে দিয়ে গিয়েছেন। তারা এখন গ্রামের বাড়িতে আছেন। শহরে তারা নাকি থাকতে পারবে না। মির্জার লোকেরা এসে জানিয়ে গিয়েছে জিহাদকে ভীষণ বাজেভাবে মারা হয়েছিল। এখনও ওর পাটা ভাঙা, পুরোপুরি ভর দিতে পারছে না ও পায়ে। তারপরও ছেলেটা থামছে না। এত মার, এত অত্যাচারের পরও শুধু রোজার নাম জপছে। হাতে কাজল বেগম শুধু বিরক্তই নন, রাগান্বিত। ওই কাল নাগিনীর জন্য তো আজ তাদের এমন অবস্থা, তার ছেলের এই অবস্থা। তাদের স্বাভাবিক জীবনটা তছনছ করে দিয়েছে ওই মেয়ে। কাজল বেগম ছুটে এলেন বসার ঘরে, গর্জে ওঠেন, তোকে আমি জুতো পেটা করব। মায়ের কথা কানে তোলে না জিহাদ। তাকিয়ে থাকে রিধিমার চোখের দিকে। ভীষণ স্বাভাবিকভাবে বলে, আমি খবর রেখেছি ওরা রাজপুর আছে, আমাদের গ্রাম থেকে দূরের পথ না। আমি শুধু সবটা জানতে চাই রোজাকে, তারপর যা হবে তার আমি দেখব না। দিন শেষে তুই তো মানিস আমি ওকে চিট করেছি, আমি ওকে ঠকেছি, আর কখনো আমাদের মধ্যে কিছু সম্ভব না। আমি জানি, মেনে নিচ্ছি। আমি আশা ছেড়ে দিব, তোর সাথে সংসার করব, বাচ্চার দায়িত্ব নিতে হবে তো। রিধিমা ঢুকিল। ভাইয়ের তো চোখে চেয়ে শুধু চাপা গলায় আওড়ালো, তোমাকে মেরে ফেলবে, কেন বোঝো না? কাজল বেগম আটকে ওঠেন, চিৎকার করে আঁকড়ে ধরেন ছেলের বাহু। তুই কেন এখনো একই কথা বলিস বাবা? কেন পড়ে আছিস? গতবার প্রায় তোকে মেরে ফেলতে চাইছিল। আমি আমার ছেলে হারাতে চাই না। তুই থাম, এসবে আর জড়াস না বাপ, দোহাই লাগে তোর। জিহাদ চোখ বুঝল,
চোখের পাতায় এখনো ভাসছে রোজার হাস্যজ্জ্বল মুখখানি। এখনো শুনতে পাচ্ছে ওই কোকিলা কণ্ঠে ডাকা তার নাম। তার এমন প্রাণবন্ত হাস্যজ্জ্বল রোজা আর তার না। এটা কিভাবে মানবে জিহাদ? কিভাবে সহ্য করবে? বুকের ভেতরটা যে পুড়ে যাচ্ছে, বেশি উঠছে সবটা। কাতর কণ্ঠে শুধু বলে গেল, প্লিজ বল, যা জানিস সব বল। রিধিমা চোখ ঘুরালো, তাকালো আদরে। পিনপত নীরবতা বয়ে গেল অনেকটা সময় জুড়ে। তা ভাঙল ওর ফ্যাকাশে কণ্ঠের সুরে। তুমি এখনো বেঁচে আছো, শ্বাস নিচ্ছ কেন জানো? জিহাদ চমকে ওঠে। উত্তরের আশায় নেই রিধিমা নিজে জবাবে বলে, রোজার জন্য। ওই লোক। রিধিমা চোখ বুঝলো, আওড়ালো, সে পারলে হয়তো বা রোজাকে ছুঁয়ে যাওয়া বাতাসকেও মিশিয়ে ফেলে। রিধিমা চোখ তুলে তাকালো, অন্যয় সুরে বলল, খুব ডেঞ্জারাস মানুষ ওরা, খুব ডেঞ্জারাস ওই আদিল মির্জা। এত চাল, এত কাহিনী উনি করেছে, এই পর্যায়ে এসেছে শুধুমাত্র যেন রোজা স্বেচ্ছায় সরে যায়। বোঝো এর মানে? বোঝো তুমি? তারপরও বাচ্চামো করে যাচ্ছ, তারপরও। জিহাদ অনেকটা সময় থমকে থাকলো। এক পর্যায়ে আলগুছে উঠে চলে গেল। দীর্ঘশ্বাস ফেললো রিধিমা, চোখ বুজে মাথাটা এলিয়ে দিল সোফায়। ওর চোখে যে এখনো ভাসে সেই রাতের দৃশ্য, সে অন্ধকারে থামা বিশাল গাড়িটা, গাড়ি থেকে ভেসে আসা ওই রাজকীয় কণ্ঠের কথাগুলো আজও ওর অস্তিত্ব নাড়িয়ে দেয়। If I wished, I could slit his throat. The nerve he has daring to be in my beloved's presence. এখনো পৃথিবীর বুকে শ্বাস নিতে পারছে, এটাই ওর সৌভাগ্য। সামলে না রাখতে পারলে ওকে জবাই করব। আর রিধিমা চোখ মেলে হাহাকার করে ওঠে। আর কিভাবে বোঝাবে মানুষটাকে? আর কি করবে ও? আদিল মির্জার মন থমথমে মুখ দেখে শান্তর গলার ভেতরটা শুকনো মরুভূমির মতো হয়ে এলো। ভেতরের সব বডিগার্ডদের মুখে রক্ত সরে গিয়েছে। অ্যালেন লুকিয়ে কোণে দিয়ে গুতা মারল শান্তর কোমরে। শান্ত এতে নড়ে চড়ে ওঠে, মরতে বসা রোগীর মতো বড় করে শ্বাস টেনে নেয়। পর মুহূর্তেই দ্রুত কদম বাড়িয়ে জাহানারা বেগমকে সরিয়ে আনতে যায়। ও সময় এক মেয়েলি কণ্ঠের হাসির ধ্বনিতে থমথমে ভাবটা নিভে গেল, যেভাবে আগুনে জল পড়ে থপ করে নেভে। সকলের চোরা চাহনি গিয়ে পড়ল রোজার উপরেই। স্বয়ং আদিল মির্জারও মুখে হাত দিয়ে হাসছে, চোখের কোণ ভেজে আছে। শান্তর থমকানো শ্বাস প্রশ্বাস ওয়াতে স্বাভাবিক হয়। কিছু একটা আন্দাজ করে চট করে পুনরায় তাকালো আদিলের মুখের দিকে। দীর্ঘ বছর পাশে কাছে থাকায় আগাগোড়া না হলেও অনেকটাই চেনা আছে আদিলকে। সব সময়ের এমন গোমরা মুখের ক্রোধ সন্তুষ্টি বুঝে নিতে পারে এক পলকেই। এবারও পারল। অবশেষে আর কদম বাড়ালো না, উচ্চারণ করলো না একটি শব্দ। জাহানারা বেগমের হাতটা তখনও আদিলের টান টান ছাটা শক্ত গালে। বৃদ্ধা ফের দুটো টান মেরে এবারে তাকালেন ফিক করে হাসা রোজার দিকেই। আদিলের পাশেই তো বসেছেও। পর মুহূর্তেই রোজার হাসিটা ধপ করে নিভে গেল জাহানারা বেগমের কথাতে। এইটা কি আমগো নাচবো? জাহানারা বেগম শান্তর দিকে তাকিয়ে জানতে চাইছেন। শান্ত আর চোখে আদিলের চোখে মুখের দিকে তাকিয়ে রোবটের মতো মাথা দোলায়। জাহানারা বেগম আদিলকে এড়িয়ে খপ করে ধরেন রোজার সুন্দর হাত জোড়া। ওকে টেনে উঠিয়ে এনে বসান নিজের পাশে। এখন বৃদ্ধার মধ্যে তার দুপাশে আদিল আর রোজা। রোজার অমন সুন্দর তবে থমকানো মুখটা দু হাতে ধরে টেনে জাহানারা বেগম প্রসন্ন হয়ে বলেন, মেলা সুন্দরী আছো তুমি নাচবো। চোখ সরানো যায় না এমন সুন্দর। নাতি আমার চোখ আছে মাশাল্লাহ, কি সুন্দর চোখ মুখ, গায়ের রং তো একটু বেশি শুকনা। তুমি এত শুকনা হলে চলে? বলতে বলতে তিনি একটু মাথা ফিরে তাকালেন আদিলের নিত্যদিনের ব্যায়াম করা শক্তপোক্ত সুবিশাল দেহের দিকে। বসেও যার বাহুর শার্ট ছেড়ে মাংসপেশি বেরিয়ে যাবার মতন অবস্থা। শান্ত শ্বাস পুনরায় গলায় আটকালো। ও ভারত চোখে চেয়ে আছে। ঠোঁট নড়ল নাসির শেখদারের। কিছু বলতে গিয়েও চুপসে যাচ্ছেন। জাহানারা বেগম ফের রোজার দিকে তাকিয়ে বলে যাচ্ছেন অনবরত, ও নাচবো, তোমার হাত গলা মুখটা অমন খালি খালি কেন? বিয়াইত্তা মেয়ে গো, হাতে চুড়ি নাকে নাকফুল থাকতেই হয়, ভালো দেখায় না এমন। বলতে বলতে তিনি রোজার মুখের দিকে দৃষ্টি না ফিরেই হাঁক ছাড়েন। আয়শা যা, আমার আলমারি থেকে গয়নাপত্রের
বাক্সটা আন। এরপর পুনরায় বলতে থাকেন রোজার ফ্যাকাশে হয়ে আসা মুখ চেয়ে। হনো নাথবউ, রূপ তো তোমার আছেই, মেলা আছে, এতে সন্দেহ নাই। হুদা রূপে কিন্তু আজকাল জামাইয়ের মন পাওন যায় না। সোহাগ ভালোবাসা মন পাইতে একটু সাজগোজ করতে হয়। সোনার বালা পরবা 2 হাতে সব সময়, এগুলা রীতি তো। গলায় চেন পরবা, কানে দুল পরবা, নাক ফুল পরবা। নাক ফুটাও নাই দেহি? ফুটাই নাই তো, দাঁড়াও এক্ষুনি পরাইয়া দিতেছি। রোজার মুখটা হা হয়ে এসেছে। ও বিহব্বল চোখে দেখল বিনয়ী বৃদ্ধা মুখখানা, যে মিষ্টি করে হাসছেন, তখনও ডান হাতে আলতোভাবে আদর করে দিচ্ছেন রোজার মাথাটা। রোজা অসহায়, অপ্রস্তুত, কিংকর্ত বিমূঢ়, একটা শব্দ বেরো না মুখ দিয়ে। যখন চোখ তুলে তাকালো, আদিলের গাঢ় ধূসর চোখে দৃষ্টি মিলল। সেই আছে যে ওই চোখে প্রসন্নতা, সন্তুষ্টির শেষ নেই। কি ভীষণ আগ্রহ নিয়েই চেয়ে আছে, কিছু বলার আটকানোর বিন্দু মাত্র ইঙ্গিত নেই। রোজা দেখলো আয়েশা বেগম ধীরে সুস্থে এসে বাড়ি ধরলো একটা কাঠের পুরনো তবে রাজকীয় বাক্স। জাহানারা বেগম সেটা নিয়ে রাখলেন সামনেই। বাক্স খুলতে চকচকে সব চোখ ধাঁধানো অলংকার দৃশ্যমান হয়। জাহানারা বেগম মাথাটা নিয়েই এক এক করে দেখে পছন্দ করছেন। একজোড়া মোটা সোনার বালা রোজার চোখের সামনে ধরে জিজ্ঞেস করেন, নাথবউ, এটা দেখো কেমন লাগে? এইটার কাজটা সুন্দর, আমার মেলা পছন্দের। দাও, হাতটা দাও। বলে তিনি নিজেই টেনে ধরেন রোজার হাতটা। রোজা আটকে ওঠে, দ্রুত অন্য হাতে চেপে ধরে বৃদ্ধার হাতটা। চোখ তুলে তাকালো শান্তর দিকে, বাকিদের দিকে। কেউ কিছু বলে না কেন? ওদিকে থমকান জাহানারা বেগম। রোজা যতবার জাহানারা বেগমের মুখ দেখেন, ততই নিজের মৃত দাদির মুখটা ভেসে ওঠে। এই প্রথম কথা বলে, সমর্থন করতে গিয়ে সামান্য ইতস্তত করে। দাদিমা, আমার লাগবে না। জাহানারা বেগমের নিভে আসা চোখ জোড়া চিকচিক করে আনন্দে, উচ্ছ্বাসে কেমন ফেটে পড়েন। মনটা ভইরা গেল। এমনি ডাইকা খবরদার আর কইরো না। বৃদ্ধা চটজলদি বালা দুটো পরিয়ে দিলেন রোজার 2 হাতে। বালা পরিহিত হাত দুটো ঘুরে ফিরে দেখে আদিলের দিকে তাকে প্রশ্ন করেন। জবাবের আশায় অবশ্য থাকেননি। প্রশ্ন করে তিনি পুনরায় বাক্স ঘাঁটতে ব্যস্ত হয়েছেন। আদিল এক চিত্তে চেয়ে থাকলো রোজার ফর্সা হাত জোড়ায়। পাকা হাত দুটোতে সোনার বালা দুটো কি চমৎকার মানিয়েছে, কি ভালো দেখাচ্ছে। জাহানারা বেগম ভীষণ ছোট সোনার নাকফুলটা রোজাকে পরাতেও তোলা হলেন। ডাকেন পুত্রবধূকে। এদিকে আয় আয়সা, আমি চোখে কম দেহি, পড়াইয়া দে। রোজা পুনরায় ধরলো জাহানারা বেগমের হাত দুটো, অসহায় কণ্ঠে আকুতি করলো। এটা ঠিক হচ্ছে না, এসব কিভাবে আমি নিতে পারি? আপনি প্লিজ থামুন। বলতে বলতে রোজা তাকায় আদিলের দিকে। অমন নির্বাক হাবভাব দেখে বিরক্তই হয় ও। চোখ রাঙিয়ে চাপা গলায় বলে বসে, এই কিছু বলছেন না কেন? আদিল ডান ভ্রু তুলতেও পারেনি। জাহানারা বেগম ভাত স্বাধীন দ্রুত। ওমা দেখো নাথ বউয়ের কাণ্ড। আজকালকার মাইয়া গো কোনো সদবোধ নাই গো। এইটা আবার কি রকম ডাক? ডাকবা ও গো হুনছো, বা বাসার নাম ধরে ডাকবা। দিদির আব্বা হনো এনে, তোমার দাদারে আমি ডাকতাম হ্যাঁ গো হনো, নসিবের আব্বা হনেন এনে। আদিলের শক্তপোক্ত মুখে ঠোঁট জোড়া নড়ে, পর মুহূর্তে ঠোঁট বেঁকে আসে। শান্ত দৃশ্যে আলতোভাবে কপালের ঘাম মুছে নেয়, স্বস্তির শ্বাস ফেলে। রোজা অসহায়ের চূড়ান্তে ও এই পর্যায়ে তাকায় শান্তর দিকে। শান্ত অন্যদিকে তাকিয়ে থাকে, যেন দেখেইনি। আয়েশা বেগম শাশুড়ির আদেশে খুব নরম স্পর্শে পরিয়ে দিলেন নাকফুলটা। জাহানারা বেগম তখনও থামেন না। খুঁজে খুঁজে ভীষণ সুন্দর একজোড়া ঝুমকো, গলার লম্বা চেন পরে দিলেন এক এক করে। পরে ধরলেন রোজার মুখটা, আলতোভাবে আঁচলটা মাথায় তুলে দিয়ে মুগ্ধ হয়ে বলেন, কি ভাষা রে মাইরি, এই তো লাগতাছে বউ মানুষ। এমনি থাকবা নাথবো, বুঝছো? যতদিন আছো তুমি আমার কাছেই আসবা, আমি তোমারে শিখাইয়া পড়াইয়া দিমু। হৃদি ভীষণ কৌতূহল নিয়ে দেখছিল এতক্ষণ। এই যাত্রায় নেমে এলো সোফা থেকে। রোজার সামনে সে বড় বড় চোখে কিছুক্ষণ চেয়ে থেকে হাত বাড়িয়ে ধরে নাকটা, বলে, মম, ইউ লুকিং সো প্রিটি। মম, ইউ লুক চেঞ্জড। রোজা লজ্জায় হাঁসফাঁস করে।
ঘর ভর্তি মানুষ সব তার দিকেই চেয়ে আছে। ও মাথা তুলে তাকাতে পারে না। জাহানারা বেগম হৃদিকে দেখে এরপর শান্তর দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, এই বাবু কোন ভাষায় কথা কয়? বুঝি না কে কি কয়? সিঁড়িগুড়ার সামনে বাড়ির স্ত্রী লোকেরা, মেয়েরা সব যুবথুবু মেরে বেশ গোল হয়ে দাঁড়িয়ে আছে। পিছু থেকে মাথা বাড়িয়ে উকি ঝুঁকি দিচ্ছে। ওখান থেকে সুপ্তি গলা চড়িয়ে জবাবের সুরে বলে, বলতেছে মা তোমারে সুন্দর লাগছে, পরিবর্তন লাগছে। জাহানারা বেগম খুশি হলেন। পুতুলের মতন বাচ্চাটাকে ধরলেন, নিজের সামনে এনে দেখলেন দু চোখ ভরে। আনন্দিত হয়ে বললেন, ওরাই দাদা ভাইয়ের মতো দেখতে, চোখটাও এক। না রে কাকলি, দেখ দেখ। কাকলি বেগম এই বাড়ির বড় বউ, নাসির শেখদারের স্ত্রী। দাঁড়িয়েছিলেন আয়েশা বেগমের পাশেই। শাশুড়ির মতন তার অত সাহস নেই, তাই একটা জায়গায় থেকেই আস্তে করে মাথাটা দোলালো শুধু। রিদি ড্যাব ড্যাব করে কিছুক্ষণ দেখলো জাহানারা বেগমকে, এরপর তাকালো রোজার দিকে। রোজা স্বাভাবিক হতে চাইলো, ভুলেও তাকালো না একজোড়া দৃঢ় ধূসর চোখের দিকে। ওই চাহনি শেরালো। মেয়ের মাথা বলিয়ে বলে, বড় মা, তোমার রিদি পুনরায় তাকায় জাহানারা বেগমের দিকে, বাধ্যভাবে ডাকে, হাই বড় মা। জাহানারা বেগমের চোখ জোড়া ভিজে ওঠে। তিনি কোনো রকম কোলে নেন রিদিকে, মাথায় ঠোঁট ছুঁয়ে দেন, আদর করে দেন। শান্ত যেমন শান্ত অনুভব করছে, তেমনই আতঙ্কে আছে। আর চোখে বারে বারে তাকাচ্ছে আদিল মির্জার দিকে, যার চোখ জোড়া রোজার উপরেই নিবদ্ধ। অনেকটা সময় যাবতই গোটা বসবার ঘরে লুকিয়ে সে তাকানো লক্ষ্য করছে। বস যে ব্যাপারটায় খুশি তার প্রমাণ এখনো তার বসে থাকায়। কে তাকে এভাবে বসিয়ে রাখতে পারবে? বসে থাকার মানুষ সে? রিদি দু চোখ ডলতে ডলতে কুল থেকে নেমে এসে রোজার কোলে মাথা গুজলো। ওর চোখ বুজে আসছে, ভাষা গলায় আওড়ালো, মা, আম সো স্লিপি, আমি ঘুমাবো। রোজা ওকে বুকে টেনে নিল, আর চোখে তাকাতেই দেখলো আদিল উঠে দাঁড়িয়েছে। সাথে সাথে সটন হলেন শেখদার বাড়ির লোকজন। নাসির শেখদার বিনয়ের সাথে বলেন, বস, আমার মা বুড়ো মানুষ তো, যদি ভুল কিছু করে ফেলে মাফ করে দিয়েন। আদিল তাকালো, প্রত্যুত্তরে বলল, ইটস ওকে। শান্ত এগিয়ে এসেছে, সিঁড়ির পথ দেখে বলে, বস 3 তলায় আসুন। আদিল কদম বাড়ালো রোজার দিকে। মেয়েটার মাথায় তখনও আঁচল টানা, বৃষ্টি নোয়ানো, রিদি ওর বুকের সাথে মিশে আছে। আদিল ঝুঁকতেই রোজা সিটিয়ে যায়, চোখ বুজে নেয়। কাছ থেকে আরো স্পষ্ট হয় অদ্ভুত এই সৌন্দর্য। সাধারণ এক মাথায় ঘুমটা আর নাকফুল যে এতটা সুন্দর হতে পারে তা কল্পনারও বাইরে। আদিল হাত বাড়াতেই হৃদি কোলে এলো বাবার। দু হাতে গলা জড়িয়ে ঘুমু ঘুমু গলায় বলল, দেখ দেখো, মমকে কেমন বউ লাগছে, পুতুল বউ, তাই না? আদিল নাক মুখে শব্দ করলো কেবল। হুম। স্পষ্ট শুনতে পেল রোজা। মেয়ে এলো ওর হৃদয় শরীর। এত লজ্জা লাগলো, একদমই উঠে যেতে ইচ্ছে করলো না। অথচ আদিল হৃদিকে কোলে নিয়ে সামনে দাঁড়িয়ে আছে, অর্থ স্পষ্ট, যেতে হবে সাথেই। আগত্যা উঠে দাঁড়ালো, তখনই হাতটা ধরলেন জাহানারা বেগম, হেসে বললেন, চটপট নাইমো নাচবো, গল্প করবো তোমার লগে। রোজা জোরপূর্বক হালকা হেসে মাথা দুলিয়ে বলে, জি আচ্ছা। 3 তলাটা ফাঁকা। এখানে বেশ কয়েকটা রুম রয়েছে, পুরোটা আদিলের জন্য বরাদ্দ করেছে শান্ত। পেছনের রুমটা পুরোপুরি আদিলের কাজের জন্য। সামনের বিশাল রুমটা বেডরুম হিসেবে রেখেছে। বেশ পুরোনো আমলের এক রাজকীয় ভাব সবটা জুড়ে, প্রাসাদের মতো অনুভূতি পাওয়া যায়। রোজা হাঁটতে হাঁটতে আশপাশটা দেখতে পেল দোতলার পিলারের পেছনে লুকিয়ে থাকা এক যুবতীকেও। আরে আরে এদিকে চাইছে। এই মুহূর্তে ওর দৃষ্টি মিলে গেল। অমনি মেয়েটার কাজল রঙা চোখ জোড়া ভয়ার্ত বিড়ালের মতো বড় বড় হয়ে এলো। সেটা গেল পিলারের পেছনে, তবে নিচ দিয়ে মেয়েটার উঠতে থাকা ওড়নার একাংশ দেখা যাচ্ছিল। রোজা আর চোখে তাকালো পেছনে। শান্ত তখনও সোজা চেয়ে আছে, আগে পাছে কোথাও তাকানোর যেন ফুরসত নেই। অথচ একটু পরেই অন্যদের নিয়ে আর আগ্রহ দেখাতে পারল না রোজা। বিশাল ঘরটার দুয়ারেই দাঁড়িয়ে পড়ল। ভেতরে আর কদম বাড়াচ্ছে না। তার পেছনে শান্ত দাঁড়িয়ে আছে সৈনিকের মতো। শান্তর পাশে এলেন স্বপন। আদিল ইতিমধ্যে রিদিকে শুয়ে দিয়েছে বিছানায়, আলতোভাবে গায়ে মেলে দিয়েছে কমফোর্টার।
বাচ্চাটা ঘুমিয়ে গিয়েছে পুরোপুরি। তখনই দুয়ার থেকে রোজা থমথমে গলায় বলে, এখানে তো আরো ফাঁকা রুম আছে, আমার আর হৃদির জন্য একটা দিন। আদিল ফিরে তাকালো। ঘুমটা আর নেই মাথায়, আঁচলটা ঝুলছে, বাতাসে দুলছে, নাকফুলটা চকচক করছে ফর্সা নাক মুখে। একটু নড়লে সামান্য শব্দ করে হাতের বালা দুটো। আদিল নির্বিকার ভঙ্গিতে ইশারা করতে শান্ত অ্যালেন স্বপন ওরা সরে গেল হাওয়ার গতিতে। তিনতলার সিঁড়ি গোড়ায় ধ্রুব ক্লান্ত দাঁড়িয়ে আছে। বারান্দা জুড়ে বডিগার্ডদের পোস্টিং তখন। রোজা আর চোখে পিছু চেয়ে ভেতরে ভেতরে ঘাবড়ে উঠলেও উপরে বেশ সাবলীল থাকলো। তবে ধূসর চোখের দৃষ্টি এড়িয়ে বেড়ালো। দুয়ারে দাঁড়িয়ে থেকে বলল, পাশের রুমে যাচ্ছি আমি। তখনই আদিল ভারী কদম বাড়ালো। সে দৃশ্যে বিচলিত হয় রোজা। শ্বাস ফুরে আসতে চাই। বসবার ঘর থেকে এক অদ্ভুত অনুভূতি ওকে ভীত করে তুলছে। ও কদম পেছোতেই পারে না। আদিল এসে থাবা মেরে ধরে ওর পাতলা কোমরটা, বিশ্রীতম এক টানে ভেতরে আনে। ডাল সামলাতে না পেরে রোজা পড়তে নিলে ওকে আষ্টে পৃষ্ঠে নিজের সাথে জড়িয়ে নেয় আদিল। দরজাটা ভীষণ জোরালোভাবে লাগাতে গিয়েও শব্দহীন ভঙ্গিতে লাগায়। রোজা আতকে উঠে চাপা গলায় ধরফরে তাকায় বিছানার দিকে, ফিসফিসিয়ে ওঠে, ছাড়ুন। আদিল বাঁ হাতে আঁচলটা পুনরায় তুলে দেয় রোজার মাথায়। ঘুমটা দেয় রোজাকে কাছ থেকে ওভাবে মুগ্ধ চোখে দেখে। মুখের খুব কাছে মুখ, শরীরের সাথে শরীর প্রায় ছুঁই ছুঁই। রোজা দ্রুত মুখটা ঘুরিয়ে ফেলে। যতবার আদিল মুগ্ধভাবে রোজার শরীরের ঘ্রাণ লুটে নেয়, ওর শরীর ছেড়ে দেয়। অস্থিরতায় দম বন্ধ হয়ে আসে। দু হাতে সরাতে চাইলে হাত জোড়া নিজের শক্তপোক্ত বুকে স্থির করে এক হাতে ধরে রাখলো আদিল। মুখ বাড়িয়ে আচমকা চুমু খেলো নাকে। নাক ফুলটার উপর ধরফরে ওঠা রোজার দু হাতের উপরে ঠোঁট ছোয়ালো কারোভাবে। কেমন নেশাগ্রস্ত গলায় বিড়বিড় করে বলল, এভাবে থাকবে আজ থেকে। আই ওয়ান্ট ইউ জাস্ট লাইক দিস। রোজা, তোমাকে এভাবে দেখে মনে হচ্ছে তুমি আমার এই আদিল মির্জার। রোজা শক্ত করে চোখ বুঝলো। অনুভব করলো শক্ত রুক্ষ হাতটা খামছে ধরে আছে ওর কোমরবন্দির জায়গাটুকু। তখনই বিছানায় ঘুমানো হৃদি ছটফট করে ওঠে, মিড়মিড়ে ডেকে ওঠে, মম। রোজা যেন নিজের জান ফিরে পায়। ঠেলে সরায় আদিলের চড়া বুক। হৃদির ডাকের ছুতোয় বিছানার দিকে ছুটে। হৃদি ঘুমের ঘুরে অন্য পাশ হাতড়ে তখনও রোজাকে খুঁজছে, ডাকছে। আর রোজা নিজেকে সামলায়। কাঁপতে থাকা হাত হৃদির মাথায় রেখে আওড়ায়, এখানে আছি মা, তুমি ঘুমাও। হৃদির এপাশ ফিরে ঢুকে পড়ে রোজার বুকে। রোজা আলতোভাবে বলে দেয় চুলগুলো। নাচে অনুভব করতে পারছে আদিলের দৃষ্টি। কুণ্ঠিত বোধ করছে এতে। এই মুহূর্তে আর সাহস করতে পারল না অন্য রুমে যাওয়ার কথাটুকু বলার। আদিল অবশ্য ওকে স্বস্তির সাগরে ভাসিয়ে দিয়ে তখনই বেরিয়ে গিয়েছে অ্যালেনের ডাকে। ফোনটার মেসেজ রিংটোন বেজে উঠেছে। শান্ত পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে দৃষ্টি রাখে। বড় অঙ্কের টাকা এসেছে তার অ্যাকাউন্টে। কে পাঠিয়েছে শান্ত জানে, কেন পাঠিয়েছে তাও জানে। তার দাদির কাণ্ডে বস যে ভীষণ আপ্লুত তা ভালোভাবেই বুঝেছে। আগত্যার কোনো নিষেধাজ্ঞা ও দেয়নি। নিচে এসে তা বাবা চাচাদের ইনিবিনিও বুঝালো। ইতিমধ্যে দুপুরে রান্নাবান্নার বেশ আয়োজন চলছে। নাসির শিকদার ভাইদের নিয়ে গিয়ে ভরপুর বাজার সেরেছেন ভোর সকালে। মাত্র ওই 5 কেজি গরুর দুধ আনানো হয়েছে। ঘন পায়েস করা হবে। শান্ত সেদিন আদিল হৃদির পছন্দের খাবার দাবারের লিস্ট পাঠিয়েছে। জব্বার সাহেব ছেলের ক্লান্ত মুখে চেয়ে বলেন, আব্বা যাও, ঘরে যাও, গোসল কইরা নাও আগে। আয়শা বেগম ও মুহূর্তে ছেলের ঘরমাক্ত কপাল মুছে বলেন, যা আব্বা, আমি একটু খাউন পাঠাইতেছি। সেসবে আপাতত আর মনোযোগ দেওয়ার সময় নেই শান্তর। ও কিছুটা চেঁচিয়ে ওঠে, তোমার গুণধর বঞ্জি কই? তারে দেখি না কেন? সে কি মহারানী? তার সাথে দেখা করতে আমার অ্যাপয়েন্টমেন্ট লাগবে? ফিক করে হেসে ফেলল শক্তিসহ বাড়ির কম বয়সী মেয়েগুলো। সব দল বেঁধে আলাপে মজেছিল বসবার ঘরে। আলাপটা পুরোপুরি নতুন সদস্যদের ঘিরে ছিল। এ যাত্রায় শক্তি মিটিমিটি হেসে বলল, ভাইয়া ঝুমুর ভয় পাইতেছে। শান্তর চোখ মুখ আরো গম্ভীর হয়। ভয়? ও কিছুদিন আগে আমাকে যেসব বলেছে ওরে কে শিখিয়ে দিয়েছে? মা, তুমি? আয়শা বেগম দ্রুত মাথা নাড়লেন। আরে না রে আব্বা, আমারে জড়াইস না, মেলা কাজ আছে, আমি যাই। আয়শা বেগম ব্যস্ত কদমে রান্নাঘরের দিকে এগোচ্ছেন।
শান্ত তাকালো চাচাতো ভাই বোনদের দিকে। সবগুলোর চোখ মুখ স্বাভাবিক করে রেখেছে, একমাত্র শক্তি মিটিমিটি হেসে যাচ্ছে। বরাবর মেয়েটা সাহসী, কম ভয় পায় শান্তকে। শান্ত গম্ভীর মুখে প্রশ্ন করে, কোথায় ওই মেয়ে, তাড়াতাড়ি বল। লুকাইছে। শান্ত তাতে দাঁত পিষল, আধার নামলো চোখ মুখে। তা তো জানি, লুকাইছে কই ও? সুপ্তি মুখ ফুসকে বলে ফেলল, কুড়ে ঘরে। শান্ত আর দাঁড়ালো না, বড় কদম নিয়ে বেরিয়ে এলো বাইরে। করে ঘরটা বাড়ির পাশে, রান্নাঘরের পেছনে। টিনের ঘরটায় হাবিজাবি রাখা হয়, এই যেমন শুকনো লাঠি, রান্না বান্নার সরঞ্জাম, ফেলে দেয়া ঘরের আসবাবপত্র সহ অনেক কিছুই। ঝুমুর নড়ে না, ঘাপটি মেরে বসে আছে এক কোণে। ওর পেছনেই লাঠির স্তূপ, হাতে নৌকা ডুবি বইটা অর্ধেক পড়া হয়েছে। কদিন ধরে আর মন বসছে না, এই মুহূর্তে তো মোটেও না। অশান্ত ধরফর মনে শুধু চোখের সামনে ধরে রেখেছে। ওই সময়তেই শব্দ করে খোলা হলো টিনের দরজাটা। কেমন ফ্যাচ ফ্যাচ শব্দ হলো, আতঙ্কে রক্ত শূন্য হলো ঝুমুরের সুন্দর মুখখানি। বড় বড় কাজল রঙা চোখ তুলে যখন তাকালো, থমকে পড়লো ওর দুনিয়া, ওর অস্তিত্ব। শান্ত সে দাঁড়াতেই ঘরটা অন্ধকার হয়ে এলো যেন। যেমন শব্দ করে খুললো, তার চেয়েও শব্দ করে বন্ধ করলো। ঝুমুর যুবথুবু ভাবে চটজলদি দাঁড়ায়, হাত থেকে ফসকে পড়েছে বইটা। ওড়নাটাও মাথায় নেই, ওর মাথায় ওড়না দেবার সাহসটুকু করতে পারে না। বিড়ালের মতন এক পলক চেয়ে চোখ মুখ বুজে দ্রুত বলে, বিশ্বাস করুন, ওই দিন আমি মিথ্যা বলেছি, সব মিথ্যা। মেয়েটা আর কিচ্ছু বলতে পারল না। বাতাসের গতিতে কাছে সেই ওর চোয়ালটা শক্ত করে ধরলো শান্ত। মুখ নামিয়ে জোরে সুরে এক কামড় বসালো গোলাপি ঠোঁট জোড়ায়। ঝুমুরের চোখ ভিজে ওঠে, থরথর করে কেঁপে ওঠে। দু হাতে খামচে ধরে পরনের স্কার্ট, চোখ বুজে ফেলে, কান্না আটকে আওড়ে যায়। বিয়ের আগে এসব ঠিক না। শান্ত ঘেঁষে দাঁড়ালো, পুনরায় ছোঁয়ালো ঠোঁটে ঠোঁট। সুন্দর মুখ পানে চেয়ে ফিস ফিস করে আওড়ালো, তুই শিখাবি আমাকে কি ঠিক আর কি ঠিক না? সেটার উত্তর দেয় না মেয়েটা, কোনো রকমে বলে, আপনি বলেছিলেন বিয়ের আগে ছোবেন না। 100 বার ছোবো, 1000 বার ছোবো, কি করবি তুই? হ্যাঁ, ঝুমুর বলে গেল, ভালো মেয়েরা বিয়ের আগে এসব করে না। শান্ত কপালে গালে চমকে বলে যায়, তুই খারাপ মেয়ে তবে। শান্ত ভাই। মুহূর্তে ওকে বুকের মধ্যে আষ্টে পৃষ্ঠে জুড়ে নিল শান্ত। তেড়ে গেল ঠোঁটের কাছে, দূরত্ব খুঁজে ফেলল। স্বপ্নে হাজারো বার তার ঘুম ভাঙানো ঠোঁট জোড়ায় নিজের পুরো ঠোঁটের তেল মোহর লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। দুপুরে আজান পড়েছে, উত্তপ্ত সূর্যটা করে ঘরের উপরে। ঝুমুরের মুখটা কেমন আতঙ্কে নীল হয়ে এসেছে। ও তড়িঘড়ি করে জাপটে ধরেছে শান্তর অশালীন হাত দুটো থামানো গেলেও মুখটা কোনোভাবেই থামানো যাচ্ছে না। লোকটা এত অসহ্যকর কেন, এত খারাপ কেন? দূর থেকে ওর প্রাণ নেয়, আবার কাছে এসেও। এই যে ওর ভীষণ সংবেদনশীল ঘাড়ে ডুবে থাকা মাথাটা এখনই সরানো বাধ্যতামূলক, যে না হলে ঝুমুর হয় অজ্ঞান হবে, না হয় শ্বাস প্রশ্বাসের অভাবে মরে টরে যাবে। সাগরে ডুবতে বসা নাবিকের মতো হাঁসফাঁস করে অবশেষে চোখ মুখ বুজে চিৎকার করে ওঠে, খালা তুমি। শান্ত এক মুহূর্তের জন্য স্থির হয়ে পড়ে, অসন্তুষ্ট হয়ে চোখ মেলে তাকায়। পলক ফেলার আগে ঝুমুর বিড়ালের মতো ছিটকে সরে আসে, পালাতে চায়। তখনই পারল কই, শান্ত কতটা অবলীলায় শক্ত করে ধরলো হাতটা। ওর এসব কীর্তি যে পুরনো হয়ে গেছে, একই চাল আর কত চেলে বোকা বানাবে শান্তকে। ভীত ঝুমুরকে আপাত মস্তক দেখতে দেখতে এগোচ্ছিল যেই, তখনই পকেটের ফোনটা ভাইব্রেট হতে শুরু করলো। এটা শান্তর একান্তগত ফোন, জরুরি প্রয়োজনে কল আসে। হাত ধরে রেখে ঝুমুরের দিকে চেয়ে থাকা অবস্থাতে শান্ত ফোন বের করলো। কল রিসিভ করে কানে ধরতেই চোখে মুখের অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল। নরম সরম হাতটা ছেড়ে দিল, কিছুক্ষণ আগের বেয়ারা ভাবটা আর নেই। চল শক্ত, চোখের চাহনিও কেমন ধারালো। ঝুমুরের শান্তকে জামের মতো ভয় পাই। দুপা পেছনে চলে যেতে চাইলেই শান্ত পুনরায় ধরল ওর হাতটা। ফোনে কথা বলতে বলতে তাকালো কাজল রাঙানো চোখ দুটিতে, কি সরল আর সুন্দর। শান্ত রাগটা নিভে গেল অমনি। ফোনটা কান থেকে কিছুটা সরালো, ঝুমুরের গা ঘেঁষে দাঁড়ালো। ফের ঝুমু বসালো চোখে কপালে, ফিস ফিস করে আওড়ালো, অনেক অজুহাত না, বিয়েটা হতে দে,
শিকল দিয়ে বাঁধবো তোকে আমার সাথে। ছোট বোতের এই পালায় পালায় স্বভাব। কথাগুলো শোনা মাত্রই ঝুমুরের শরীরটা শক্ত হলো। পেছনের টিনের উপর ভার ছেড়ে দিল, চোখ বুজে রাখলো আরো শক্ত করে। শান্ত কথা বলতে বলতে বেরিয়ে গিয়েছে। অনেকটা সময় হচ্ছে, ততক্ষণেও নিজেকে সামলে উঠতে পারেনি মেয়েটা। দরজাটা খোলাই ছিল। ভাইয়াকে বের হতে দেখে দুয়ারে এসে দাঁড়িয়েছে শক্তি। ঝুমুরের এমন অবস্থা দেখে শব্দ করে হেসে বলে, কিরে ওভাবে দাঁড়িয়েই থাকবি? মেরেছে নাকি? ঝুমুর চমকে উঠল, তাকালো সতর্ক চোখে। নিজেকে স্বাভাবিক করতে চাইলো, অথচ পর মুহূর্তে শুভতে কেমন মুখ ঢেকে নাক সিটকালো। ছি, কি অশ্লীল তোরা। ঝুমুর লজ্জায় হতভম্ব হয়, ঘুরে দাঁড়ায় চটজলদি, মুখটা আড়াল করে ঠোঁটে হাত রাখে। না, ফুলেনি তো, কাটেওনি। তাহলে? তখনই শক্তির চাপা হাসির আওয়াজ ভেসে আসে। বুঝতে পারলো মজা নিচ্ছে মেয়েটা। ঝুমুরের রাগ হয়, অথচ রাগ দেখাতেই পারে না। শক্তি ঝড়ের ব্যাগে এসে ধরে ওর হাতটা, টেনে নিয়ে বেরোতে বেরোতে চাপা কণ্ঠে বলে যায়, তুই তো লুকিয়েছিলি তাই দেখিসনি। শান্ত ভাইয়ার বস যখন বসার ঘরে প্রবেশ করলো, মনে হলো এই বিশাল বাড়িটা ছোট হয়ে গেছে। এত ক্ষমতা একটা মানুষের কিভাবে থাকতে পারে জানিস? আমরা উপস্থিত কেউ ভালোভাবে শ্বাস নিতে পারছিলাম না ভয়ে। বাবা চাচা সবাই কেমন এইটুকুনো হয়েছিল, আর তক্ষুনি দাদিমা ফাটিয়ে দিয়েছে। বলে হাসলো শব্দ করে। ভীষণ উচ্ছ্বাস নিয়ে পুরো কাহিনী খুলে বলল। অবাক হচ্ছে ঝুমুর, আগ্রহ নিয়ে শুনছে। সুপ্তি তখনও বলে যায়, আমরা ভেবেছিলাম না বস বয়স্ক, মোটেও না, ভাইয়ার বয়সেরই। ভীষণ রকমের সুদর্শন জানিস, আর ওনার স্ত্রী মাথা নষ্ট সুন্দর রে। এত সুন্দরী ওনার স্ত্রী, আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না। আর বাচ্চাটা মনে হলো পুতুল, কি সুন্দর ফটর ফটর করে ইংরেজিতে কথা বলে, তুই বাচ্চাটাকে দেখলেই গলে যাবি। ঝুমুরের আগ্রহ আকাশ ছুঁয়েছে, ও মন খারাপ করে ফেলে। আমি তো দেখতে পারলাম না। সুপ্তি ওকে নিয়ে ইতিমধ্যেই বাড়িতে প্রবেশ করেছে। বসবার ঘরটা পুরোপুরি ফাঁকা নয়। আজ বাড়িতে অনেক মানুষ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে এক একজন এক এক কাজ করছে। সবাই ব্যস্ত। এই সুযোগে সুপ্তি আড়ালে ওকে টেনে নিয়ে সিঁড়ি ধরল। ঝুমুর ধরফরে তাকালো আশেপাশে, চাপা স্বরে বলল, কি করতে চাইছিস? উনি বারবার করে বলেছে উপরে যেতে না। সুপ্তি রীতিমতো ঝুঁকে আছে, ওভাবেই উপরে উঠছে। ফিসফিস করে বলছে, কিছু বলবে না, চুপ থাক। ঝুমুর সংকোচ করে পুনরায়। উপরে অনেক লোক, কিভাবে যাব? উনি জানলে বকবেন। ফিরে যাইছ, দুপুরে খেতে নামবেন না, তখন দেখে নেব। সুপ্তি শুনল না, ঝুমুরকে টেনে নিল নিজের সাথে। দোতলায় বড় চাচাকে দেখে দ্রুত পিলারের পেছনে লুকালো দুজন। সে দৃষ্টির বাইরে যেতেই তিনতলা সিঁড়ি ধরল। এখান থেকে বোঝা যাচ্ছে থমথমে এক নীরবতা তিনতলা জুড়ে। সিঁড়িগোড়ার মাথাতেই কালো পোশাকের কয়েকজনকে দেখা যাচ্ছে। ঝুমুর দাঁড়িয়ে পড়ল ভয়ে। সুপ্তি চোখ রাঙালো। মেয়েটা অতিমাত্রায় ভীতু। ওকে টেনে বেরোলো বাদ বাকি সিঁড়িগুলো। শেষ সিঁড়িতে দাঁড়িয়ে পড়তে বাধ্যই হলো একরকম। তাদের সামনে একজন এসে দাঁড়িয়েছে। তাদের দিকে না চেয়ে গমগমে গলায় বলল, ফিরে যান। সুপ্তি দ্রুত ঝুমুরকে সামনে ঠেলে বলল, শান্ত ভাইয়ার হবু স্ত্রী উনি, চিনেছেন? ক্লান্ত তাকালো না, দৃষ্টি নুয়ে রাখলো। কণ্ঠ কিছুটা ভদ্র হলো অবশ্য, খড়খড়ে ভাবটা নেই। কি প্রয়োজন? সুপ্তি মিষ্টি করে হাসলো, আরো ঠেললো ভয় ফেটে যাওয়া ঝুমুরকে। আমরা বস রানী প্রিন্সেসের সাথে দেখা করতে চাচ্ছিলাম। ক্লান্ত ঠোঁট বেঁকে গেল। বসরানী? অদ্ভুত সম্বোধন বটে। অভিনয়ের সাথে বলতে চাইল, পারমিশন নেই, আপনারা প্লিজ ফিরে। তখনই পেছন থেকে ভীষণ সুন্দর এক কোকিলা কণ্ঠে বলা কথাগুলো ভেসে এলো। কি হয়েছে? ক্লান্ত চেপে দাঁড়ালো সামনে থেকে। ঝুমুর ভয়ে ভয়ে তাকালো সামনে, চোখের পলক ফেলল কয়েকবার রীতিমতো। অনেক সুন্দর এক নারী সামনে থেকে এগিয়ে আসছে। পরনের শাড়ি, কি সুন্দর চুল, গায়ের রং। সূর্যের আলো পড়েছে তার উপর, কেমন ঝলমল করছে নারীটি। ঝুমুর কিছুটা ব্যাকুবই হয়েছে, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো কেমন। সুপ্তি ঠোঁট ভিজে আস্তে করে সতর্কের সাথে বলে, আমায় চিনেছেন? ওই যে নিচে কথা বললাম যে, মনে পড়ে?
রোজা মৃদু হাসে, এগিয়ে আসে কয়েক কদম, বলে, চিনব না কেন? নিচে দেখা হলো তো, আসুন না, দাঁড়িয়ে আছেন কেন? বলতে বলতে ও তাকালো ক্লান্ত সহ বাকি বডিগার্ডসদের দিকে। ক্লান্ত, অসহায় ও দৃষ্টি অনুভব করে দৃষ্টি নুয়ে রেখে জানায়, বসের নিষেধাজ্ঞা ছিল ম্যাডাম। রোজা আশ্চর্য না হয়ে পারে না, যাদের বাড়ি তাদের উপরে নিষেধাজ্ঞা। এই লোক এত নির্লজ্জ কেন? রোজা কথা বাড়ালো না, পুনরায় বলল, আসুন না। সুপ্তি বাকি দুটো সিঁড়ি লাফিয়ে উঠল, ঝটপট ধরল রোজার হাতটা, উচ্ছ্বাস নিয়ে আবদারের সুরে বলে, আমি সুপ্তি, শান্ত ভাইয়ের চাচাতো বোন, আমাকে তুমি করে বলুন প্লিজ। রোজা দেখলো এইটুকুন মেয়েটাকে। বয়স বড়জোর কত হবে? 19 বা 20, বা এর চেয়েও কম। অল্প বয়সী মেয়েদের প্রতি ওর আলাদা রকমের স্নেহ আসে। তারপর সেই মেয়ে যদি হয় এত মিষ্টি আর চঞ্চল। রোজা মাথা দুলিয়ে তাকালো পেছনে। ঝুমুর তখনও বিড়াল ছানার মতো দাঁড়িয়ে আছে। সুপ্তির পুরো বিপরীত ওই মেয়েটা। সুপ্তির পরনে সুতির কামিজ, পাখির মতো চঞ্চল, অথচ অপরজনের পরনে স্কার্ট, ছোট কুর্তি, মাথায় ওড়না, কিছুটা চাপা, লাজুক, অন্যরকম সুন্দর। বিড়ালের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে আরে আরে। রোজা ওরাই, আচ্ছা ডাকবো। আর উনি? সুপ্তি দ্রুত টেনে আনে ঝুমুরকে, ওকে সামনে ঠেলে বলে, ও একটু না, অতিমাত্রায় লাজুক বসরানী। রোজা থতমত খায়। বসরানী? এ আবার কেমন সম্বোধন? সুপ্তিবোধ হয় বুঝলো রোজার তাজ্জব হওয়ার কারণ। অমনি বেচারি অসহায় হয়ে বলে, আমি দুঃখিত বসরানী, বুঝছি না আপনাকে কি বলে ডাকা যায়। রোজা হেসে ফেলল, বলল, যা ইচ্ছে ডাকো, তবে এটা নয়, আপু ডাকতে পারো। ঝুমুর আরে আরে চেয়ে এবারে আস্তে করে বলে, ভাবি ডাকতে ডাকতে পারবো। সুপ্তির চোখ দুটো জলজল করে উঠল মুহূর্তেই। সাহস পেয়ে পুনরায় ধরল রোজার হাতটা, ডাকলো, ভাবি, ওকে চিনেছেন? ও কিন্তু শান্ত ভাইয়ার হবু স্ত্রী। মেয়েটা লাজুক, তবে একবার মিশে গেলে আপনাকে জ্বালিয়ে খাবে। লুকিয়ে লুকিয়ে ও অনেক দুষ্টু আছে। ঝুমুর লজ্জায় মাথা নুয়ে ফেলে। রোজা হাসে, ছই ঝুমুরের মিষ্টি গাল। ইতিমধ্যেই ওদের নিয়ে রুমে প্রবেশ করেছে। ঢুকে দেখতে পেল হৃদির চোখ মুখ অন্ধকার করে নামছে বিছানা থেকে। মাত্রই ঘুম ভেঙেছে ওর। রোজাকে দেখতে পেয়ে ডাকে, মম, ঘুম ভেঙে গেল কেন এক্ষুনি? আর একটু ঘুমোতে। হৃদি গঙ্গালো রোজার বুকে মিশে গিয়ে, আওড়ালো, তুমি নেই যে? রোজা অসহায় এক্ষেত্রে। এখানেই তো ছিলাম মা। আমি তোমায় পাচ্ছিলাম না মম, আই ওয়াজ লুকিং ফর ইউ। রোজার ভেতরটা মুষড়ে উঠল। ও লক্ষ্য করেছে হৃদির এই অদ্ভুত আচরণ। এই যেন এক ধরনের মানসিক চাপ। সে বাচ্চাটার চোখের আড়াল হলেই ও ভয় পায়। হয়তোবা দীর্ঘ সময় কাজ সেরে ওকে একা রেখে বাড়িতে ফেরার কারণেই বাচ্চাটার এমন মানসিক অবস্থা। এখনো হয়তোবা ভাবে ও আড়াল হয়েছে মানে ফিরে গেছে তাদের বাসায়। রোজা শক্ত করে জড়িয়ে রাখলো ওকে, ফিসফিস করে বলল, মা বলেছি না তোমাকে ছেড়ে কোথাও যাব না। হৃদি ইতিমধ্যেই চোখ বুজে ফের ঘুমিয়েছে, আস্তে করে শ্বাস নিচ্ছে। এবার আর ওকে কোল থেকে নামালো না রোজা। ওকে কোলে নিয়ে তাকালো ঝুমুর সুপ্তির দিকে। ওরা দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে দেখছে। রোজা ধীরে বলে, সরি সরি, বসো প্লিজ। ঝুমুর সুপ্তি বসলো গিয়ে সোফায়। রোজা হৃদিকে কোলে নিয়ে বসলো ওদের সামনে। আলাপে ব্যস্ত হলো তিনজন। তাদের এত কথা হাসির আওয়াজে হৃদির ঘুম ভাঙলো না। বেশ গভীরভাবেই কোলে ঘুমালো। রোজা খেয়াল করেছে সে পাশে থাকলে চারিপাশে ঝড় বইলেও ঘুম ভাঙবে না ওর। অথচ সে সরে গেলে পিনপত্র নীরবতায়ও এই মেয়ের ঘুম ভেঙে যায়। বিষয়টা অলৌকিক বটে। দীর্ঘ 2-1 ঘন্টার মিটিং শেষ করেছে আদিল। মেজাজটা প্রচন্ড রকমের খারাপ। গটগটে কদমে রুমে প্রবেশ করতে মেজাজটা হিমালয় ছুলো। কপালে ভাঁজ পড়লো 4-5। রুম ফাঁকা পুরো। শান্ত আর অ্যালানও থতমত খেয়েছে। আদিল রুম থেকে দ্রুত কদমে বেরিয়ে ক্লান্ত কেউ পেল না। গলা তুলে ডাকবে তার পূর্বে কানে ভাসলো হৃদির রিনরিনে কণ্ঠের হাসির আওয়াজ নিচ থেকে আসছে। আদিল এগুলো কয়েক কদম দাঁড়ালো করিডোরে রেলিং ঘেঁষে। এখান থেকে পুরো নিচতলা দেখা যায়। ডাইনিং এরিয়াটাও স্পষ্ট। ওখানে খাবার পরিবেশনের কার্যক্রম চলছে। ডাইনিং এর পাশে রোজা দাঁড়িয়ে আছে। পরনে আগের শাড়িটা নেই, বরঞ্চ নতুন একটা সাদা শাড়ি, যার পাড় লাল রঙের, ব্লাউজটাও লাল। হাতে একটা প্লেট ধরিয়ে দিয়েছে সম্ভবত।
ওর হতবিহ্বল চোখ মুখের সামনে জাহানারা বেগম লাঠি ধরে দাঁড়িয়ে আছেন, চোখ মুখ উজ্জ্বল বৃদ্ধার। নাতবউ, জামাইয়ের মন সোহাগ পাইতে হইলে খালি রূপে চলে না, কাজকর্ম জানতে হয়। এই যে দেখো তারা কেমনে ভাত বাড়ে, শেখো এগুলা। এইভাবে বাইরা সোহাগ কইরা জামাইরে খাওয়াইবা, দেখবা জামাই কেমন তোমার আসলে থাকে। শান্ত ও অ্যালেন ওদের মুখটা শুকিয়ে গেছে, বিশেষ করে শান্তর। দাদিমা ওকে বোধ হয় মেরেই ফেলবেন তার কীর্তিকলাপ দিয়ে। শান্ত আর চোখে তাকালো বসের মুখের দিকে। আদিল একটা শব্দ করেনি যেহেতু, তাই ও চুপচাপ দাঁড়িয়ে থাকলো শ্বাস বন্ধ করে। ওদিকে রোজা যে অসহায়ের চূড়ান্তি। এই কোথায় ও ফেসে গেল? কি হচ্ছে ওর সাথে? সবাই ওকে এমন বউ বানানোর জন্য উঠে পড়ে লেগেছে কেন? ও মনে মনে বিড়বিড় করে, আমি চাই না ওই লোকের সোহাগ মন, চাই না আমার আঁচলে থাকুক, কখনো না, কখনো না। জাহানারা বেগম তখনও বলে যাচ্ছেন, নাতবর, দাদু ভাই আসলে এমনে বাইরা খাওয়াইবা কেমন? শেখাইলাম যেইভাবে ঠিক এইভাবে, এগুলা বউ মানুষের কাজ। রোজা যতটুকু চিনেছে আদিল মির্জাকে, এই লোক এখানে সে খাওয়ার মানুষ না, এদিকেও বেঁচে যাবে। ভাবতে ভাবতে যে স্বস্তির শ্বাস ফেলবে, তখনই একাধারে কিছু পায়ের শব্দ শোনা গেল। বসবার ঘরের সবাই তাকালো রোজাও, হোম নিঃশ্বাস আটকালো গলায়। আদিল নামছে, পেছনে শান্ত অ্যালেন। তাকে দেখে থমথমে নীরবতা নামলো বসবার ঘর জুড়ে। চুপসে আছেন শিকদাররাও, ভিন্ন আবার জাহানারা বেগম। তিনি দিব্যি হেসে হেসে হাত নাড়িয়ে ডাকলেন, দাদু ভাই আহ আহ, বহ, খাইয়া নাও, বেলা ফুরাইয়া গেল প্রায়। রোজাকে চমকে আদিল কদম বাড়ালো ডাইনিং এর দিকে। ওকে পাশ কাটিয়ে গিয়ে বসলো বড় রাজকীয় চেয়ারটাই। জাহানারা বেগম লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থেকে রোজাকে হুকুম করে গেলেন, নাতবউ, আগাও আগাও, ভাত বাইরা দাও। রোজা তাকালো আদিলের দিকে। মুহূর্তে এই দৃষ্টিতে দৃষ্টি পড়লো লোকটা যে চেয়ে আছে ওর দিকে, অথচ ঘর ভর্তি সবার দৃষ্টি তাদের উপরে। সকলের সম্মুখে এভাবে চেয়ে থাকাটা কি ভালো দেখায়? মোটেও না। আর রোজার লজ্জা লাগছে। জাহানারা বেগম পুনরায় তাড়া দিলে ও অবশেষে কদম বাড়ালো। উঠতে থাকা লাল আঁচলটা সামনে নিয়ে গিয়ে দাঁড়ালো আদিলের পাশে। সামনের প্লেটটা উঠে ভাত বেড়ে দিল। একে একে সামনে রাখলো তরকারির বোলগুলো। জাহানারা বেগম হাসতে হাসতে বলেন, নাতবউ, হাঁসবোনাটা দাও আগে। আমার বড় পোলার বউয়ের হাতের এই হাঁসবোনাটা অমৃত। রোজা ধোয়া উঠতে থাকা তরকারি থেকে কিছুটা বেড়ে দিল। জাহানারা বেগম আবারও বললেন, নাতবউ, এক গ্লাস পানি দিয়ে রাখো আগে। রোজা এক গ্লাস পানি ঢেলে সামনে দিয়ে খেয়াল করলো আদিল খেতে শুরু করেনি। চুপচাপ এক দৃষ্টিতে চেয়ে আছে ওর হাত জোড়ার দিকে, যা ব্যস্ত খাবার বাড়তে। মুহূর্তেও থমকালো আদিলের দৃষ্টিও। অবশেষে দৃষ্টি ফেরালো সে। তাকালো ঘর ভর্তি লোকজনের দিকে, গম্ভীর মুখে বলল, বসুন আপনারাও। নাসির শিকদার দ্রুত নিজের ভাইদের নিয়ে বসে পড়লেন। আদিল এবারে তাকালো রোজার দিকে, তার পাশেই দাঁড়িয়ে আছে। বলে, বসো। রোজা শুনলো না, দাঁড়িয়ে থাকলো। আদিল আর শব্দ নষ্ট করলো না। বরাবরই এক কথা দুবার সে বলতে পছন্দ করে না। ঘর ভর্তি লোকজনের চোখের সামনে ডান হাতটা বাড়িয়ে রোজার পাতলা কোমরটা জড়িয়ে একটানে বসালো তার পাশের চেয়ারটাই। টেবিলের নিচে আড়াল হওয়া কোমরে তখনও শক্তপোক্ত হাতটা পেঁচিয়ে আছে। রোজা কিংকর্ত বিমূঢ় হয়। লজ্জায় ওর দম বন্ধ হয়ে আসে প্রায়। তড়িঘড়ি করে সরাই হাতটা। মাথা তুলে আর তাকাতে পারল না পুরোটা সময়। অথচ কিছুই যেন হয়নি, এমনভাবেই আদিল খেতে শুরু করেছে নিঃশব্দে। মা, I am enjoying stay here. রোজা হাসে, হৃদির চুল বাঁধতে বাঁধতে বলে, তাই সবাইকে ভালো লেগেছে? ঘুম ঘুম চোখে মেয়েটা উড়ে যায়। আমাকে কত আদর করে সবাই। I like them, Mom. চুলটা বাঁধা শেষ করে ওর গালে ঠোঁট ছুঁয়ে আওড়ালো রোজা। I also like them. এবার ঘুমাও, বেশ রাত হয়েছে, আজ সারাদিন ছোটাছুটি করেছো। হৃদি বালিশে মাথা রাখার কয়েক সেকেন্ডে ঘুমিয়ে পড়েছে। রোজা আর চোখে তাকায় দরজার দিকে। দরজাটা ভেতর থেকে আটকে ওর কেমন দ্বিধা হচ্ছে, ভয় হচ্ছে অজানা। দেয়াল ঘড়ির দিকে চোখ রাখে একবার। রাতের একটা প্রায়। রোজা আস্তে করে বিছানা ছাড়ে। কিছুটা শব্দ হলেও দ্রুত ছোট সোফাটা টেনে নিয়ে রাখলো দরজার সামনে। নিশ্চয়ই রাত বেরোতে শব্দ করে ঢুকতে পারবে না আর।
ঢুকলেও হৃদে উঠে যাবে, তাহলেই তো রোজা নিরাপদ। রোজা বিছানার দিকে যেতে যেতে পুনরায় তাকালো দরজার দিকে। একটা সোফা যেন কম। ও টি টেবিলটাও টেনে নিয়ে গিয়ে রাখলো দরজার কাছে, সোফার পাশে। হৃদি গঙ্গালো এত শব্দে। রোজার বাতি বন্ধ করে অবশেষে বিছানায় এলো। হৃদিকে বুকে নিয়ে শুয়ে পড়লো। মানসিক শান্তি লাগছে বেশ। বারান্দার দরজা খোলা, পর্দা উঠছে। আকাশে মস্ত বড় চাঁদ, চাঁদের আলোয় নিভু নিভু আলো রুম জুড়ে। হৃদির মাথা বোলাতে বোলাতে চোখ বুঝলো নিজেও। আদিল দরজা ঠেলে যখন বুঝলো লকড, সে মোটেও আশ্চর্য হয়নি। এটাই তার ধারণায় ছিল। তবে যখন শান্তর থেকে চাবি নিয়ে লক খুলে দরজা হালকা ঠেলতেই বুঝলো দরজার পেছনে কাচের কিছু দেয়া। ঠেলে ভয়ানক শব্দ হচ্ছে, আরো হবে। তখনই চোখ মুখ থমথমে হয়ে এলো। শান্ত, অ্যালেন, ক্লান্ত, ধ্রুব, ওরা বসের শক্তপোক্ত মুখ দেখে কয়েক কদম পেছনে চলে গেছে। আরো আদিল কিছু মুহূর্ত দাঁড়িয়ে থাকলো। অযথা সময় অপচয় করলো না এখানে, বরঞ্চ জিজ্ঞেস করলো, আর কিভাবে রুমে ঢোকা যাবে? শান্ত ঢুক গিলল, আওড়ালো, বস বারান্দা দিয়ে। আদিল কদম বাড়ালো। তখনই দ্রুত তার পেছনে ছুটলো বাকিরাও। পুরো বাড়ি নিস্তব্ধ হলেও উঠোনে নাসির শিকদার আর জব্বার শিকদার দু ভাই আলাপ করছিলেন পাশাপাশি। ও সময় আদিলকে দেখে দুজনাই তটস্থ হয়ে দাঁড়ালেন। শান্ত ইশারায় বোঝালো বাবা চাচাদের সরে যেতে, অথচ অবুঝ দুজন আরো আগ্রহ নিয়ে এলেন সামনে। বস কি দরকার কন? আদিলের চামড়া বরাবরই পাতলা। সে আওড়ালো, রুমে যাব। নাসির শিকদার আশ্চর্য হন। বস, রুম তো 3 তলায়, দরজা আছে তো। শান্ত বাপ চাচাদের টেনে নিজের পেছনে আনলো। অ্যালেন সহ কয়েকজন মিলে ইতিমধ্যেই এত বড় মইটা নিয়ে এসেছে। এটা ছিল বাড়ির পেছনে, প্রয়োজনের জন্যই বানানো। এটার উচ্চতা 3 তলা পর্যন্ত। বাঁশের শক্তপোক্ত মই এটা। অ্যালেন, ধ্রুব ক্লান্ত মই ধরে রেখেছে। শান্ত গিয়ে ধরলো। নাসির শিকদার কিছুই বুঝলেন না। তবে ওরা যেহেতু ধরেছে, তিনি বাদ যাবেন কেন? লুঙ্গিটা তুলে বেঁধে নিয়ে নিজেও গিয়ে ধরলেন মই। ভাইয়ের দেখা দেখি জব্বার শিকদারও ধরেছেন। শান্ত হতাশ। নাসির শিকদার চাপা গলায় ভাইপুকে বলে চললেন, এত রাতে বস কি করে? দরজা রাইখা বারান্দায় গিয়ে রুমে যাই। বস, মানুষের ব্যাপার স্যাপার আমি বুঝি না বাপু। আদিল স্যুট খুলে জমিনে ফেলেছে, টাইটাও এদিকেই পড়ে আছে। শার্টের হাতা ফুল করে কদম বাড়ালো, চড়ল মই। তার ভারে এই মই আবারও ভেঙে না যায়। মইয়ের 7 নম্বর সিঁড়িতে পা রাখতে মচমচ করে শব্দ হলো। তবে পুরোপুরি ভাঙলো না। বেশ আমোদে সবগুলো সিঁড়ি বেয়ে উঠতে পারলো 3 তলার বারান্দায়। ভাগ্যিস বারান্দার দরজাটা খোলা, পর্দা উঠছে। আদিল সোজা ঢুকে রুমের ভেতর। চাঁদের টিমটিমে আলোতে স্পষ্টই দেখা গেল রোজাকে। হৃদিকে বুকে জড়িয়ে বেশ আরামে ঘুমাচ্ছে। পরনে ভীষণ পাতলা সিল্কের নাইটি, আপাতত কাঁধ থেকে সরে আছে অনেকটা। চুল ছাড়া যা ছড়িয়ে আছে বিছানা জুড়ে। আদিল দাঁড়িয়ে দেখলো অনেকটা সময়, পার নড়ল না, দৃষ্টি পড়ল না। যখন নড়লো, সেকেন্ডের ভেতর শার্ট খুললো সে। খুললো হাত ঘড়ি, পায়ের জুতো। অধৈর্যের মতোই রোজার পেছনে শুয়ে পড়ল। জড়িয়ে ধরলো কোমরটা, মিশিয়ে নিল নিজের সাথে। রোজার পাতলা খুব মুহূর্তেই ভেঙে গেছে ওই উষ্ণ স্পর্শে। ও আতঙ্কে বাকরুদ্ধ। আদিল ততক্ষণে মুখটা ডুবিয়েছে মসৃণ ঘাড়ে, ঠোঁট ছুঁয়ে যাচ্ছে অধৈর্য ভঙ্গিতেই। রোজার সামান্য ধস্তাধস্তি করতে জাপটে ধরলো পুরো ওকেই। মুখটাও চেপে ধরলো এক হাতে, আওড়ালো কণ্ঠ খাদি নামিয়ে, রিদি উঠে যাবে। রোজা নড়ার সাহস করলো না। অন্ধকারে ফ্যালফ্যাল করে চেয়ে আছে। এক পর্যায়ে অবিশ্বাস নিয়ে আওড়ায়, কিভাবে এলেন? দরজা দিয়ে তো আসেনি। এলে শব্দ হতো, রোজা নিশ্চয় শুনতো। তাহলে রোজা তাকালো বারান্দার দিকে। বারান্দার কথা মাথায় ছিল না। আর ও কিভাবে জানবে এই লোক 3 তলার বারান্দা দিয়ে উঠবে? বেয়ে বেয়ে 3 তলায় ওঠার পুরুষ তো তাকে কোনো দিক দিয়েই লাগে না। আদিল ঘন ঘন তার ঘাড়ে নেশার মতো শ্বাস টেনে নিচ্ছে। ওকে আষ্টে পৃষ্ঠে নিজের সাথে মিশিয়ে রাখলো। আপত্তিকর ওই জায়গাটায় সেদিনের মতো চর মারতেই রোজার চোখ বড় বড় হয়ে আসে। ও ধরফরে উঠতে চাইলেও পারল না। হাঁসফাঁস করলো গলা কাটা মুরগির মতো। দরজা লাগাবেন না আর মিসেস মির্জা, আমি কিন্তু আপনাকে ছাড়া একা শোবো না। আপনি নিশ্চয়ই চাইবেন না রিদি দেখুক ওর মাকে আমি কতটা চাই। সবটা ঘুটঘুটে অন্ধকার আর নিস্তব্ধতার চাদরে মুড়ানো। এ সময় নিচের তলার উত্তর দিকের সামনের ঘরের দরজাটা নরম করা খাত পড়ে। জাহানারা বেগম ধীরে সুস্থে হাতের তসবিতে চুমু খেয়ে পাশে রাখেন যত্নের সাথে।
মৃদু স্বরে বলেন। আসো দাদু ভাই। শান্ত প্রবেশ করতে নিয়ে চিন্তিত গলায় বলে যায়, এখনো ঘুমাওনি কেন দাদিমা? কত রাত হলো, কি এমন গুরুত্বপূর্ণ কথা যা বলার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করা গেল না? শান্ত ইতিমধ্যেই এসে বসেছে জাহানারা বেগমের কাঁধ ঘেঁষে। নরম চামড়া কুচকানো ডান হাতটা নিজের 2 হাতে তুলে নিয়ে ঠোঁট ছুঁয়ে বলেই গেল, নিজের যত্ন নাও না ঠিক মতো, আমি রাগ হচ্ছি। হাসেন বৃদ্ধা, বা হাতে আদর করে দেন নাতির গালটা, বলেন। ঘুম আসতেছে না? মনটা খসখস করতেছে? শান্ত বুঝলো চুপ থাকলেও কিছুটা সময়, দীর্ঘশ্বাস ফেললো কেমন, আওড়ালো, কি নিয়ে? ওদের সম্পর্কটা স্বাভাবিক লাগতো না দাদু ভাই। মাইয়াডারে কি জোর করছো? মনে তো তাই হইল। শান্ত অনেকটা সময় ধরে কোনো জবাব দেয় না। তারা দেন না জাহানারা বেগমও ভাবতে দেন নাতিকে। আদিল মির্জার ব্যক্তিগত বডিগার্ড হিসেবে শান্তর দায়িত্ব এই ব্যাপারটা এড়িয়ে যাওয়া। সব সময় তো এড়িয়েছে, তবে আজ এড়ায় না। চোখে ভাসে আজকের ঘটিত দৃশ্যগুলো। অবশেষে ফিনফিনি পাতলা গলায় অনেক কিছু আড়াল করে ভাষা ভাবে কিছুটা জানাই। জাহানারা বেগম চুপচাপ শোনেন, কিছু বলেন না। সঙ্গে সঙ্গে তাকান শান্তর চোখে, সময় নিয়ে বলেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।